Hello everyone. Hello everyone. জি স্যার। Hello everyone. জি। Yes, sir. তো আমরা মনে হয় আমাদের ক্লাসটা শুরু করতে পারি, কারণ অলরেডি 10টা 11 বাজে। তো আজকে যে লাস্ট যে চ্যাপ্টারটা আমাদের, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যান্ড দ্য সাপ্লাই চেন। তো এখন পুরা ওয়ার্ল্ডে একটা কথা আমরা সবসময় শুনি, যে সাস্টেনেবিলিটি সাস্টেনেবিলিটি এবং সাস্টেনেবিলিটি। আপনার সাস্টেনেবল ফাইন্যান্স, সাস্টেনেবল সাপ্লাই চেন, সাস্টেনেবল মার্কেটিং, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সব জায়গায় দেখবেন একটা সাস্টেনেবিলিটি কথাটা শোনা যায়। তো আজকে আমরা সাপ্লাই চেনের ক্ষেত্রে সাস্টেনেবিলিটি কি সেটাই আমরা দেখব। তো প্রথমে যদি আপনারা দেখেন, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা যে কথাটা বলি, এটা কাকে বলে দেখেন, এখানে বোল্ড করে দেওয়া আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এ ডেভেলপমেন্ট দ্যাট মিটস the needs of the present without compromising the ability of future generation to meet their own needs। তার মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে বোঝানো হচ্ছে ওই ধরনের ডেভেলপমেন্টকে, যে ডেভেলপমেন্টের ফলে আপনার বর্তমানে চাহিদা পূরণ হবে কিন্তু ভবিষ্যৎ জেনারেশনের কোনো ক্ষতি হবে না। বর্তমানে চাহিদা পূরণ হবে কিন্তু ভবিষ্যৎ জেনারেশনের কোনো ক্ষতি হবে না। যেমন আমরা যদি একটা 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 আহ, একটা নিউজ দেখি, তাহলে এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা পাবো। সারা দেশে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানান, 2028 সালের পর মাটির তৈরি ইট আর থাকবে না। সব জায়গায় ব্যবহার করতে হবে বালু ও সিমেন্টের তৈরি ব্লক ইট। এছাড়াও পরিবেশ, শব্দ ও প্লাস্টিক দূষণ বন্ধে 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ফসলের মাঠ জুড়ে গড়ে তোলা হয়েছে একের পর এক ইট ভাটা। জমির উপরের মাটি কেটে বানানো হচ্ছে ইট। সাময়িক লাভের জন্য তা বিক্রি করছেন কৃষকরা, তবে দীর্ঘমেয়াদে ক্ষতি হচ্ছে পরিবেশ ও ফসল উৎপাদনে। তাহলে সবাই কি দেখতে পাচ্ছেন, এই যে আপনার যে নিউজটা এখানে শুরুতে কি বলছে, মাটির উপরের স্তর কেটে সেটা দিয়ে কি তৈরি করা হচ্ছে, ইট তৈরি করা হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, আপনার মানুষের সাময়িক চাহিদা পূরণ হচ্ছে, বর্তমানে যারা আছে তাদের চাহিদাটা পূরণ হচ্ছে, কিন্তু কি হচ্ছে, দুইটা ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে কি, পরিবেশের ক্ষতি হচ্ছে, এবং কি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। পরিবেশের ক্ষতি কিভাবে হচ্ছে, এই যে আপনার বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, এবং ওই যে যেগুলো নদীর পাশে যে ইটভাটাগুলো হয়, ওই যে কি হয়, আপনার ভাঙনে দেখা দেয়। তাহলে এটা সলিউশনটা কি, মানে কি করলে আমার বর্তমানে চাহিদা পূরণ হবে এবং ভবিষ্যতের ক্ষতি হবে না। সরকারি হিসেবে দেশে বৈধ ইট ভাটার সংখ্যা 8,000-এর মতো, তবে অবৈধ কতগুলো সেই হিসেব নেই। পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরই এসব ইট ভাটার বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন সাবের হোসেন চৌধুরী। 4 বছরের মধ্যে ইট পোড়ানো বন্ধ হবে বলেও জানান তিনি। একটা তো হচ্ছে দূষণ, আর একটা হচ্ছে আমি যেই পরিমাণ কৃষি জমি প্রতি বছর আমি হারাচ্ছি। সুতরাং এই পদ্ধতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা সংশোধিত একটা রোডম্যাপ তৈরি করেছি, যেটা অনুযায়ী 2028 সালের মধ্যে আমরা 100% ব্লকে আমরা চলে যেতে পারবো। আমাদের যে উন্নয়ন কাজ আছে সেটা যেন ব্যাহত না হয়, আবার দাম যেন বেড়ে না যায়। কেউ যেন না বলতে পারে যে দেখেন কথাটা কি বলছে, আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না হয় এবং যেন দামও যাতে বেড়ে না যায়। এবং এতে দুইটা ক্ষতি হয়, একটা কি আমাদের কৃষি জমি হারাচ্ছে, একটা হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ কিভাবে, শব্দ দূষণ এবং বায়ু দূষণ। এই ধরনের ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থার কারণে আমার সাপ্লাই কমে যাচ্ছে, আমি দাম বাড়িয়ে দিচ্ছি। সুতরাং আমরা এটা চিন্তা ভাবনা করে এটা আমরা করেছি। এ সময় 100 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মন্ত্রী। এতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা শিল্প প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ ডিসচার্জ হচ্ছে, সেটা এখন ড্রোনের মাধ্যমে ওই পুরো নদীর কত অংশ দূষিত হচ্ছে এবং সেই দূষণের উৎস বা সূত্রগুলি কি, এগুলো করা যায়। এটা হচ্ছে আমাদের স্মার্ট মনিটরিং, যেটা আমরা বলি। 2026-এর মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার 90% হ্রাস করবে, আমরা হ্রাস করানোর চেষ্টা করব। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দখল হয়ে যাওয়া 50,000 একর বনভূমি উদ্ধারের নির্দেশ দেয়। সবাই কি আমরা বুঝতে পারছি সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি? জি স্যার। সবাই কি আমরা ক্লিয়ার? জি।
আচ্ছা, তো এখন এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার মানে হচ্ছে আপনি বর্তমানে চাহিদা পূরণ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এমন কিছু করবেন না যার ফলে ভবিষ্যৎ জেনারেশনে ক্ষতি হয়। এটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এখন যদি খেয়াল করে দেখেন, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন এ সাপ্লাই চেনের ক্ষেত্রে সাস্টেনেবল ডেভেলপমেন্টের তিনটা পিলারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, একটা হচ্ছে সোশ্যাল সাস্টেনেবিলিটি। যেমন আপনি যদি একটু আগে নিউজটা একটু অ্যানালাইসিস করেন, সেখানে দেখবেন প্রথম একটা কথা বলছে কি, আমরা এই যে ইট ভাটার পরিবর্তে কি নিয়ে আসতেছে, 100% ব্লকের ইটটা কি দিয়ে তৈরি করা হবে, আপনার সিমেন্ট এবং হচ্ছে কি বালি দিয়ে। এবং এর ফলে একটা বিষয় তারা মাথায় রাখছে যে কোনোভাবে যাতে প্রাইস বেড়ে না যায়। এখন আমাকে মনে করেন খুব ভালো একটা প্রোডাক্ট দিল, কিন্তু সেই প্রোডাক্টের দাম যদি হয় অনেক বেশি, তাহলে কি আমি কি কিনতে পারবো ভাই? না। সেই প্রোডাক্টের প্রাইস যদি অনেক বেশি হয়, আমি কি কিনতে পারবো? না স্যার। তো এখন এই কারণে বলা হচ্ছে যে আপনি শুধু প্রোডাক্ট বানাইলে হবে না, প্রোডাক্টটা ইকোনমিক্যালি সাস্টেনেবল কিনা সেটাও মাথায় রাখতে হবে। নাম্বার টু, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এই যে আপনার পরিবেশের শব্দ দূষণ হচ্ছে, আপনার বায়ু দূষণ হচ্ছে, এটা কি এখন যদি আপনি ব্লকের ইটে চলে যান, তাহলে কিন্তু পরিবেশ দূষণ বা আপনার এখানে কিন্তু মাটি পোড়ানোর কোনো কাজ নেই, বা শব্দ দূষণও হবে না। তারপর সোশ্যাল সাস্টেনেবিলিটি কি, এই যে শত শত কৃষক তার কৃষি জমি হারাচ্ছে, তারা কৃষি কাজ করতে না পারে, তারা দরিদ্র হয়ে যাচ্ছে, তারা অন্যান্য কাজে ইনভলভ হচ্ছে, তারা তখন আবার কৃষি ভূমি ফিরে পাবে, কৃষি কাজে ইনভলভ হবে, তাহলে সোসাইটিতে কি হবে, বেকারত্ব হ্রাস পাবে, মানুষের খাদ্যের অভাব দূর হবে। তার মানে এটাকে আমরা কি বলছি, সোশ্যাল সাস্টেনেবিলিটি। তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের তিনটা পিলার কি ভাইরা, সবাইকে আমরা জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, স্যার এখানে ইকোনমিক তিনটা ফ্যাক্টর আছে। সাস্টেইনেবিলিটি স্যার। ইকোনমিক সাস্টেনেবিলিটি তো আপনি প্রথমেই বললাম যে আপনি কি নিউজটা দেখছেন শাহাবুদ্দিন সাহেব ঠিক মতো? জি স্যার। ওখানে কি বলছেন উনি, উনি কি কি বলছে বলেন তো দেখি, এক পুরো নিউজ একটা সামারি করেন তো দেখি। সামারিটা হচ্ছে স্যার আপনার যেটা ইট বালু দিয়ে করতে এখন সেটা ব্লক দিয়ে করবে, বাট টাকার মানটা হ্যাঁ, যেন সেমই থাকে মোটামুটি পরিবেশের। টাকার মান না, মানে Right. প্রাইসটা যাতে প্রাইসটা যেন কোনোভাবে বেড়ে সেম না যায়। থাকে, হ্যাঁ। তাহলে এই যে প্রাইসটা যাতে বেড়ে না যায়, এর কারণটা কি, দুইটা কারণ। একটা হচ্ছে কি, আপনার যখন একটা প্রোডাক্টের প্রাইস আপনি যত ভালোই হন না কেন, সেটা যদি ওভার প্রাইসড হয়ে যায়, তাহলে মানুষ সবসময় কিন্তু, যারা বাংলাদেশের মতো দরিদ্র দেশে বসবাস করে, তারা সবসময় কিন্তু অল্টারনেটিভ যেটা লোয়েস্ট প্রাইস সেটাই খুঁজবে। তো এখন এই কারণে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আপনি করলেন, কিন্তু এমন প্রোডাক্ট নিয়ে আসলে যেটা কেনার মতো মানুষের ক্রয় ক্ষমতা নাই, তাহলে সেটা মানুষ চাইলেও কিনতে পারবে না। তাহলে কি করতে হবে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতর থাকতে হবে। এবং এটাকেই বলা হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি। কি এখন কি বুঝতে পারছেন শাহাবুদ্দিন সাহেব? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে ফ্যাক্টর ক্যাটাগরিজ, এখানে ফ্যাক্টর ক্যাটাগরিজের ক্ষেত্রে তিনটা বিষয় বলা হচ্ছে। একটা হচ্ছে রিডিউসিং রিস্ক অ্যান্ড ইমপ্রুভিং দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ দ্য সাপ্লাই চেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর ফলে কি হচ্ছে, আপনার পরিবেশ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, শব্দ দূষণ বলেন, আপনি কৃষি জমি যে হারাচ্ছে সেগুলো কমে যেমন আসবে, পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করবে। কি ধরনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, আপনার এটার যে অল্টারনেটিভ যে আপনার ইট বা ব্লক, যেটা যেটা ইটের অল্টারনেটিভ ব্লক যেটা চলে আসবে, এর ফলে এখানেও কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি যে কৃষি জমি আপনি ফিরে পাবেন, সেখানেও কিন্তু অনেক কৃষক কৃষিকাজ করবে, এবং সেখানে যদি ফসল উৎপাদিত হয়, সে ফসল ক্রয় বিক্রির কাজে কিন্তু আরো অনেক লোক ইনভলভ হবে। তাহলে টোটালটা কি, এটা কিন্তু ইকোনমিক চেইন কিন্তু। এবং ফাইন্যান্সিয়ালি কি হবে, আপনার আরো বেশি সাস্টেনেবল হবে কিন্তু। তারপর নাম্বার টু তে দেখেন কমিউনিটি প্রেশার এন্ড গভর্নমেন্ট ম্যান্ডেটস। এখন দেখেন প্রত্যেকটা কমিউনিটির মানুষ, পৃথিবীতে কোনো কমিউনিটি, আপনি যদি কোনো এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান আপনার গ্রামে একটা ইটভাটা হোক, বা আপনি কি চান আপনার বাড়ির পাশে একটা ইটভাটা হোক, দেখবেন সে কখনোই বলবে সে চায় না। কেন চায় না? এর ফলে যে ওই এলাকার যে বায়ু, শব্দ বলেন, বায়ু দূষণ বলেন, বা বিভিন্ন স্কিন ডিজিজ বলেন, বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু। আর গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, তাদের কিন্তু একটা ম্যান্ডেট থাকে। কি ম্যান্ডেট থাকে? একটা অন্যতম বাধ্যতামূলক ম্যান্ডেট হচ্ছে যে কোনো মূল্যে আপনাকে শব্দ দূষণ, বায়ু দূষণ বা পরিবেশ দূষণ কমাতে হবে। নাম্বার তিনে দেখেন কি বলা হচ্ছে, অ্যাট্রাক্টিং কাস্টমার দ্যাট ভ্যালু সাস্টেনেবিলিটি। কিছু কাস্টমার আছে যারা কিনা গ্রিন প্রোডাক্ট পছন্দ করে, যারা কিনা সাস্টেনেবল প্রোডাক্ট পছন্দ করে। তো এই ধরনের প্রোডাক্ট, এই ধরনের কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, সাস্টেনেবিলিটি আপনাকে এনশিওর করতে হবে। তাহলে এই তিনটা ফ্যাক্টর আপনার কাজ করে কিসের জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে এটা রিস্ক, ঝুঁকি কমায়, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে ইমপ্রুভ করে, কমিউনিটি প্রেশার আছে, গভর্নমেন্টের একটা ম্যান্ডেট থাকে, পাশাপাশি কিছু কাস্টমার আছে যারা সাস্টেনেবল প্রোডাক্টকে মোর ভ্যালু দেয়, তাদেরকে অ্যাট্রাক্ট করা। এরপর যদি আমরা যে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে রোল অফ সাস্টেনেবিলিটি সাপ্লাই চেনের ক্ষেত্রে কিছু ভ্যারিয়ার্স আছে। কি কি ভ্যারিয়ার্স? নাম্বার ওয়ান দেখেন, ইনসাফিসিয়েন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মাঝে মধ্যে
আপনি অনেক সময় দেখবেন অনেক সাস্টেনেবল প্রোডাক্ট বাজারে আসে কিন্তু কিছুদিন পর সেটা হারিয়ে যায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা গেল আপনি অনেক টাকা খরচ করে প্রোডাক্টটা বানাইছেন যেটা পরিবেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, কিন্তু মানুষ তারপর ওটা না কিনে আরেকটা কিনতেছে। যেমন আপনি যদি এখনো কাঁচা বাজারে যান, ভাই পলিথিনের ব্যাগ ভালো নাকি পাটের ব্যাগ ভালো, কোনটা ভালো বলুন তো? পলিথিনের ব্যাগ ভালো না পাটের ব্যাগ ভালো ভাই? পাটের ব্যাগ স্যার। কিন্তু আপনি যদি বাজারে যান বা আমি যদি বাজারে যাই, আপনি দেখবেন কয়টা দোকানে পলিথিনের ব্যাগ আছে আর কয়টা দোকানে পাটের ব্যাগ আছে? কি খুঁজে পাওয়া যায় পাটের ব্যাগ পুরো বাজার খুঁজে? না স্যার। তাহলে এই যে তার মানেটা কি, এই প্রোডাক্টটা সাস্টেনেবল কোনটা? আপনার পাটের ব্যাগ। কিভাবে সাস্টেনেবল? এই পাটের ব্যাগটা তৈরি হয় বাংলাদেশের লোকাল র মেটেরিয়ালস পাট দিয়ে, এবং এর ফলে কি হচ্ছে, আপনার এই পাটের ব্যাগটা যদি কোনো কারণে আপনি মাটিতে ফেলে দেন, পচে গিয়ে মাটির জন্য জৈব সারে রূপান্তরিত হয়। পানিতে ফেলে দিলে এটা পচে মাছের খাবার হিসেবে রূপান্তরিত হয়। আর আপনি যদি পলিথিনের ব্যাগ যদি ইউজ করেন, কি হবে? আপনি পানিতে ফেলেন আর জলবদ্ধতা সৃষ্টি হবে, মাটিতে ফেলবেন মাটির উর্বরতা শক্তি নষ্ট হবে। যে মানুষটা এই পলিথিনের ব্যাগ তৈরি করে তার বিভিন্ন স্কিন ডিজিজ এমনকি স্কিন ক্যান্সার দেখা দিতে পারে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই পাটের ব্যাগটা বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কারণে অনেকে চিন্তা করে আমি যেটা সাস্টেনেবল প্রোডাক্ট আনবো, এত টাকা ইনভেস্ট করবো, আমার ইনভেস্টমেন্টটা উঠে আসবে কিনা। নাম্বার টু, কাস্টমার আনউইলিংনেস টু পে প্রিমিয়াম ফর গ্রিন প্রোডাক্টস। অনেক সময় দেখবেন আপনি যখনই কোনো একটা প্রোডাক্ট গ্রিন প্রোডাক্ট থাকে বা হার্বাল প্রোডাক্ট থাকে, মানুষ কিন্তু সেই প্রোডাক্টটা কেনার জন্য এত বেশি টাকা দিতে চায় না। এবং এই কারণে বলা হচ্ছে যদি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হয় সবসময় ইকোনমিক্যালি সাস্টেনেবল হতে হবে। আপনি একটা প্রোডাক্ট আনছেন সেটা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, পরিবেশের কোনো ক্ষতি করে না, সোশ্যালি সাস্টেনেবল, সমাজের জন্য ভালো, কিন্তু ইকোনমিক্যালি যদি সাস্টেনেবল না হয়, বেশিরভাগ মানুষ কিন্তু এত অতিরিক্ত টাকা দিয়ে সেই প্রোডাক্টটা কিনবে না কিন্তু। এই কারণে বলা হচ্ছে যে অনেক সময় আপনি সাস্টেনেবিলিটি এনশিওর করতে গিয়ে প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায়, তাহলে সেই প্রোডাক্ট কিন্তু কাস্টমার অনেক সময় কিনবে না কিন্তু। নাম্বার থ্রি তো দেখেন কি বলা হচ্ছে, ডিফিকাল্টি ইন ইভালুয়েটিং সাস্টেনেবিলিটি অ্যাক্রস প্রোডাক্ট লাইফ সাইকেল। যেমন দেখেন একটা প্রোডাক্টের ইন্ট্রোডাকশন স্টেজ আছে, যখন প্রোডাক্টটা বাজারে আসে, এরপর কিছুদিন পর সে গ্রোথ স্টেজে যায়, তারপর ম্যাচুরিটি, তারপর হচ্ছে ডেক্লাইন। কিন্তু অনেক সময় যারা আপনার সেলার বা যারা প্রডিউসার তারা কনফিউজড হয়ে যায় যে আমি সাস্টেনেবিলিটি কি শুরুতেই শুরু করব, নাকি আমি আগে একটু কিছু টাকা পয়সা কামাই নিই, তারপর একটু গ্রোথ করি, তারপর শুরু করব, নাকি না ভাই আমি একেবারে ম্যাচুরিটি স্টেজে যাই, পুরোপুরি প্রফিট করি তারপর করব, নাকি আমি ডেক্লাইন স্টেজে গেছি, আমার তো এখন হারানোর কিছু নাই, দেখি শেষবারের মতো একটা সাস্টেনেবিলিটি, একটা ব্র্যান্ডিং লোগো নিয়ে বা সাস্টেনেবল একটা সলিউশন নিয়ে আমিও ঘুরে দাঁড়াতে পারি কিনা। তাহলে এটা নিয়েও কিন্তু অনেক সময় কি থাকে, একটা যারা সেলার বা যারা প্রডিউসার তারা কনফিউজ থাকে। তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি যে ভ্যারিয়ার্স তিনটা কি কি সাস্টেনেবিলিটি ক্ষেত্রে? জি স্যার। সবাইকে আমরা ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন এখানে একটা কথা বলা হচ্ছে, দেখেন ডিফিকাল্ট টু ইমাজিন সাস্টেনেবল সলিউশন। আসলে এই 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 বিষয়টা আপনাদেরকে এই দুইটা ভিডিও দেখলে আপনারা আর ভালো বুঝতে পারবেন। ভিডিওটা তো মনে শেয়ার হয় নাই। আমার কারখানাটা একটা ছোট কারখানা, মাত্র 10 লাইনের একটা কারখানা, কিন্তু আমি এখানে প্রায় 60% জমি খালি রেখে দিয়েছি, রাস্তা, পুকুর, বাগান। এটা আসলে আপনি যখন কাজ করবেন মানসিক প্রশান্তিটা খুব জরুরি। সবসময় এমন না যে আমি কিছু টাকা এখানে বেশি খরচ করলাম, সে টাকাটা আমি রিটার্ন, হয়তো আমি ইমিডিয়েট রিটার্ন পাবো না, কিন্তু আমার প্রোডাক্টিভিটি যদি বাড়ে, আমার কর্মের পরিবেশ যদি ভালো থাকে, আমার যদি ভালো ভালো শ্রমিকরা এখানে কাজ করে, তাহলে যে রিটার্নটা আমি পাবো সেটা থেকে আপনি যদি ফিনান্সিয়াল টার্মও চিন্তা করেন, সেই টাকাটা আমার উঠে আসবে। আমরা সবাই যদি আসলে একটু এথিক্যাল বিজনেস করতাম, আমরা সবাই যদি শ্রমিকের দিকে একটু নজর দিই, আমরা পরিবেশের দিকে নজর দিই, তারপরে যদি আমরা বাইরের কাছ থেকে কিছু টাকা বেশি চাই, বাইরে আমাদের অবশ্যই টাকা দিতে বাধ্য থাকবে। কারণ দুনিয়ার এমন কোনো দেশ নাই যে নাকি কোয়ালিটি প্রোডাক্ট আমার মতো দামে দিতে পারে, বা আমার থেকে 5% 10%-এর কাছেও তারা দিতে পারে না। ফলে আমি যদি 5% প্রাইসও বাড়াই নেই, তখনও আমি কোয়ালিটি প্রোডাক্টে ওয়ার্ল্ডের চিপেস্ট সাপ্লায়ার থাকবো, এবং আমার সহজেই আমার এই বিনিয়োগের কৃত যে টাকাটা সেটা উঠে আসবে। আপনি বিনিয়োগ তো শুধু আমার জন্য না, আমার যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা তো চিন্তা করতে হবে আমাদের। আমরা এমন একটা ফ্যাক্টরি বানায় রেখে গেলাম, এত বড় পরিবেশের ক্ষতি করে বুঝতে গেলাম, পারছেন যে যে আমার আপনি ভবিষ্যৎ কি প্রজন্ম একটা বলছেন উনি? দুরূহ যে আমি এমন ব্যাধিতে একটা আক্রান্ত। ফ্যাক্টরি বানাইলাম যার ফলে কি হতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম কঠিন একটা রোগে আক্রান্ত হইলো। তাহলে এই যে ভবিষ্যৎ প্রজন্ম, তার মানে কি? আপনি প্রথমেই কিন্তু বলছিলেন হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
আপনি বর্তমানে চাহিদা, প্রেজেন্ট যে নিডস আছে সেটা ফুলফিল করেন, কিন্তু ইন ফিউচার জেনারেশনকে ক্ষতিগ্রস্ত না করে। তাহলে ওনার যে কথাবার্তার ভিতরে ভাই কি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কি পাওয়া যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখেন, পুরোটা দেখেন। সেই টাকাটা তো আমার কাছে থাকলো না, সেই টাকাটা তো আবার নষ্ট হয়ে চলে গেল। তা আমি তখন যদি নষ্ট না করে, আমরা যদি সবাই চিন্তা করে বর্তমানে যদি আমরা দুনিয়াটা ঠিক করি, পরিবেশটা ঠিক করি, তাহলে তো একই ইনভেস্টমেন্টে আমি একটা ভালো পরিবেশে থাকতে পারলাম। আমি আসলে অনেকটা এইভাবে চিন্তা করি। তারা যে এনজয় করে সেটা আমরা বুঝতে পারি, যে যেমন ধরেন প্রায় দেখা যায় তাদেরকে তারা বিকালবেলা এসে ছুটির পরে বাগানে ঘুরতেছে, তারা ওই ফল পাড়ার পারমিশন চাচ্ছে ফল নেওয়ার জন্য, ঈদের সময় তারা নতুন নতুন জামা পরে ঈদের ছুটির আগে তারা এখানে ছবি তুলতেছে। হ্যাঁ, তারপরে দেখবেন যে কিছুক্ষণ পরে, এখন তো দুপুরের সময়, আপনার 10 মিনিট পরেই দেখবেন যে সব ওয়ার্কাররা এসে বারান্দাতে বসে তারা এই বাগানের দিকে তাকায় আছে বা বাতাস খাচ্ছে, বা কেউ কেউ বাগানে হাঁটতেছে। এতেই বোঝা যায় যে তারা আসলে জিনিসটাকে এনজয় করে। এবং আমার এখানে মাইগ্রেশন এটা খুব কম। যখন একজন ওয়ার্কার এখানে আসে, আমার এখানে কাজ শিখাই, আমরা তাদেরকে চাকরি দিই, সহজে তারা আমাদের এখান থেকে চাকরি ত্যাগ করে যায় না। এটাও একটা আমাদের কিন্তু বড় রিটার্ন। আমরা হয়তো মনে করি যে সবই টাকাতে রিটার্ন আসবে, সবকিছু আসলে টাকাতে মূল্যায়ন হয় না। একজন শ্রমিক আমার এখানে কাজ করে, একজন অফিসার আমার এখানে 22 বছর 23 বছর ধরে কাজ করতেছে, সুপারভাইজার আমার এখানে 25 বছর কাজ করতেছে, অনেকেই বলতে বেশিরভাগই তারা যাচ্ছে না। এটাও তো একটা আবার বড় পাওনা। আমার একই দামে ধরেন আরেকটা নর্মাল ফ্যাক্টরি যখন তাকে অফার করে, বা ওই বায়ারটা যখন ওই ফ্যাক্টরি ভিজিট করে, তারপর আমার ফ্যাক্টরি ভিজিট করে, আমার এরকমও ঘটনা ঘটছে যে উনি একটা অর্ডার কনফার্ম করে আসছিলেন মনে মনে যে সে ওই কারখানাটাতে দিবে। তো আমার মার্কেটিং এর লোক অনেক রিকোয়েস্ট করে বলছে তুমি ফেরত যাওয়ার সময় একবার খেলে আমার এখানে এক কাপ কফি খেয়ে যাও। তো সে ভদ্রলোক আসলেন, হল্যান্ডের এক ভদ্রলোক, উনি এসে আমার কারখানাটা দেখে ইনস্ট্যান্ট অর্ডারটা আমার ফ্যাক্টরিতে দিয়ে, এবং যে ফ্যাক্টরিতে ওনার অর্ডার প্লেস করার কথা তার থেকে প্রায় 2% প্রাইস বাড়াই দিয়ে, যেহেতু আমার একটু কস্ট বেশি, বাড়াই দিয়ে উনি অর্ডার প্লেস করে উনি চলে গেছেন। তো এরকমও কিন্তু ঘটনা ঘটছে। তো গ্রিন ফ্যাক্টরিতে যে একদমই আমরা সুবিধা পাই না তা না, এখন নির্ভর করবে যে আপনি গ্রিন ফ্যাক্টরি করে কি আপনি সেই পুরাতন দামই চাচ্ছেন, নাকি সাহস করে দামটা বেশি চাচ্ছেন। বেশি চাইলে বায়না দেয়, আর যদি দাম খুব বেশি নাও বাড়ায়, কাজ যে আপনি পাবেন এটা মানে নিঃসন্দেহ যে আপনার কাছে কাজ থাকবে। গ্রিন ইন্ডাস্ট্রি করা বা পরিবেশ বান্ধব কারখানা করা, এটা কিন্তু আসলে আমরা নিজেরাই শুরু করেছি, বাংলাদেশের উদ্যোক্তারা। আমরা এটা প্রোঅ্যাক্টিভলি করছি। এর আগে দেখেন আমাদের ওয়ার্কার সেফটি বলেন, কমপ্লায়েন্স বলেন, বা বিল্ডিং সেফটি বলেন, এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা বায়ারদের চাপে, আন্তর্জাতিক মহল বা সরকারের চাপে করেছি। কিন্তু গ্রিন কারখানা করার কথা কিন্তু বায়ার আমাদেরকে বলে নাই, কারণ তারা আসলে সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি করে উন্নত দেশগুলা, তারা এখনো সবচেয়ে বেশি কার্বন নিঃশ্বাস করে, ফলে তারা আসলে আমাদেরকে বলার সাহসই পায় নাই। কিন্তু আমরা নিজেরা শুরু করেছি, কারণ আমরা আসলে মনে করছি যে না, আমাদের নিজেদের থেকেও কিছু উদ্যোগ নেওয়া উচিত, যে আমাদের দেশের পরিবেশ, আমাদের এই সেক্টরের ইমেজ কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি। আমরা আশা করি আস্তে আস্তে সব কারখানাগুলোই দেখবেন যে পরিবেশ বান্ধব হয়ে যাবে, এবং আমরা আসলে মেড ইন বাংলাদেশ একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করবে দুনিয়ার পোশাক বাজারে। যে না, বাংলাদেশ থেকে পোশাক আনা মানে যে শুধুমাত্র এটা একটা শুধু পোশাকই না, পরিবেশের জন্যও তারা অবদান রাখতেছে। আমি আশা করি আমাদের দেশ একদিন এই জায়গাতে চলবে। সবাই কি বুঝতে পারছেন ভাইরা? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি জি স্যার। আরেকটা জি আরেকটা দেখেন। পৃথিবীর সেরা পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানাটি বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই বলছি। পৃথিবীর সেরা পরিবেশ বান্ধব কারখানা কোথায়? বাংলাদেশ। কি আপনারা জানতেন সবাই এটা আগে? না স্যার। দেখেন, ভালো মতো দেখেন। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত এই তৈরি পোশাক কারখানাটির একটি ইউনিট এবছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বের সকল কারখানাকে পেছনে ফেলে লিড প্ল্যাটিনাম রেটেড কারখানার তালিকায় উঠে এসেছে 1 নম্বরে। আজকে স্টার স্পেশালে থাকছে গ্রিন টেক্সটাইল লিমিটেডের গল্প। বিশ্বজুড়ে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোকেও পরিবেশ ও শ্রমিক বান্ধব করার তাগিদ বাড়ছে। লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড হচ্ছে পরিবেশ বান্ধব ভবন নির্মাণের একটি আন্তর্জাতিক মানদণ্ড। গত মাসে 110 পয়েন্টের মধ্যে 104 পয়েন্ট পেয়ে লিড প্ল্যাটিনাম রেটেড কারখানার তালিকায় প্রথম স্থানে আসে বাংলাদেশের গ্রিন টেক্সটাইল লিমিটেডের ইউনিট 4। গ্রিন টেক্সটাইল লিমিটেড যেটা আছে, ওটা একটা জয়েন্ট ভেঞ্চার বিটুইন হংকং বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আমাদের পক্ষ থেকে আমাদের এনভয় লেগেসি গ্রুপ যেটা আছে, ওইটা আমরা আরএমজি বেসড একটা ইন্ডাস্ট্রিজ। আমরা এই দুইটা গ্রুপ মিলেই গ্রিন টেক্সটাইলটাকে প্রতিষ্ঠা করি 2010 সালে।
এখানে 4টা ইউনিট আছে, ইউনিট 1, 2, 3 and 4, এবং প্রথম 3টা ইউনিট লিড সার্টিফাইড, এবং 4র্থ নাম্বার ইউনিটটা যখন আমরা কনস্ট্রাক্ট করি, এটাও আমাদের মাথায় ছিল যে আমরা এটাও লিড সার্টিফিকেশনে পরিণত করব। যখন আমাদের কাছে নিউজটা আসলো, খুবই এক্সাইটেড এবং ভাল লাগছিল যে আমাদের দেশের জন্য যে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে আমাদের এতগুলো লিড সার্টিফাইড ফ্যাক্টরি আছে, এবং বাংলাদেশের পরে আর কোথাও এরকম সার্টিফিকেশন বা এরকম কমপ্লায়েন্ট ফ্যাক্টরি পৃথিবীর কোথাও নাই। ইন্টিগ্রেটেড প্রসেস, লোকেশন, সাস্টেনেবিলিটি, ওয়াটার, এনার্জি, মেটেরিয়াল, এনভায়রনমেন্ট, ইনোভেশন, সো এগুলা একত্রে করে একটা বিল্ডিং যখন করতে হয় বা একটা প্রোডাকশন ফেসিলিটি ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু একটা হোলিস্টিক প্রসেস। এটা খালি বিল্ডিং বানানোর ক্ষেত্রে না, এটা কিভাবে বানানোর থেকে প্ল্যানিং থেকে শুরু করে এটার সাথে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। সার্টিফিকেশন বলেন, কমপ্লায়েন্স বলেন, এনভায়রনমেন্ট, যেসব জিনিসগুলো বায়ারদের কাছে এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে। এনভায়রনমেন্ট নিয়ে ফোকাস করা, সাস্টেনেবল একটা সার্কুলার ইকোনমিতে যাওয়া, তো এইগুলাতে যখন ওনারা এগুলো দেখে যে আমরা উৎসাহ সহকারে করছি, তো অফকোর্স বায়াররা আমাদের কাছ থেকে আমরা একটা ভালো রেসপন্স পাচ্ছি বায়ারদের কাছ থেকে। মোট 16 একর জমির উপরে গড়ে উঠেছে গ্রিন টেক্সটাইলের 4টি ইউনিট, যার মধ্যে 30% খোলা জায়গা। কারখানার 4র্থ ইউনিটের নির্মাণ কাজে 32% স্থানীয় উৎস থেকে পাওয়া কাঁচামাল ছাড়াও ব্যবহার করা হয়েছে রিসাইকেল নির্মাণ সামগ্রী। এখানে ব্যবহৃত বিদ্যুতের 60%ই আসে সৌর প্যানেল থেকে। সাধারণ কারখানার তুলনায় এখানে 51% পানি সাশ্রয় করা হয়। বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা ছাড়াও এখানে রয়েছে ইটিপি বা পানি শোধনাগার। এর মাধ্যমে দূষিত পানি শোধন করে এর একটি অংশ কৃষিকাজেও পুনরায় ব্যবহার করা হয়ে থাকে। The approach we have taken starts from the way we design the factory, getting all of the relevant skilled people together, from the architects to the electrical, mechanical and plumbing engineers together, and going through multiple cycles of optimization so that we get the best building that can support low resource footprint. Everything inside, from the way we have designed ventilation systems, the way we have designed the lighting, the way we have integrated daylight into the building, all of them are optimized with a lot of modeling and simulation sitting behind that, so that we get the optimum solutions. We all know climate change is a serious problem globally, and Bangladesh is a highly vulnerable nation for climate impacts. So we feel that this is our duty to become as low carbon as possible in our own operations. পরিবেশ সংরক্ষণে অবদানের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানেও ভূমিকা রাখছে গ্রিন টেক্সটাইল লিমিটেড। আবার আধুনিক প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে বাড়ছে কর্মদক্ষতাও। We recruited the people from closer vicinity and we trained them for a period of 2 months. Some of these associates, they have never sit on a machine operate before. So they are directly coming from their houses and they are being trained to operate the machine in order to make a quality product. So it is being given not only to them as well as to the community as well. And also the development of leadership is also being set with the female associates. All the supervisors in this plant are females who have been recruited from closer vicinity. There's technical skill training, soft skill trainings, as well as about their well-being and about their hygiene, about their health. We do a lot of training programs and a lot of activities to have the sustainability from all the 3 sides: energy, environment, that side, as well as on the people side as well. How we fulfill the customer requirement as a factory, as a supplier, that's how we focus in the GTL4 by focusing the main process improvements. So but mainly we are focusing on improve the efficiencies, improve the qualities by reducing costs, and mainly focus the reducing the lead time to achieve the customer requirement. There are a number of automation parts have implemented here to meet with the new technology. So as examples, so normal traditional way is, so people has to go for the needle rooms to collect the needles. So but in this factory, needle room is going to the floor by avoiding the traditional system to issue the needles. And in the Bangladesh, so what we are focusing mainly in the moisture control, mold prevention. So we have a latest technology here
to prevent the mold বুঝতে in পারতেছেন manure. আপনারা, মানে যারা কর্মকর্তা কর্মচারী তাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, হাইজিন কেমন থাকবে, ইভেন প্রোডাক্টের ভিতরে যাতে ছত্রাক না হয়। এবং আপনার ধরেন এই যে আপনার সৌর বিদ্যুৎ বলেন, প্রত্যেকটা সেক্টরে তারা কি নিয়ে আসছে, সাস্টেনেবিলিটি। কি দেখতে পাচ্ছেন ভাইরা আপনারা? জি স্যার। পুরোটা আসলে সময় লাগবে, কারণ আজকে আরো কয়েকটা ভিডিও দেখাতে হবে, নাহলে আপনাদেরকে আসলে পরিষ্কার একটা ধারণা দেওয়া যাবে না। কারণ আজকে ক্লাসটা মোটামুটি ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিক্যাল ক্লাস, যেটা যদি আমরা সহজ ভাষায় বলি। তা এখন দেখেন এখানে সলিউশনটা কি। আসলে সলিউশনটা হচ্ছে নাম্বার ওয়ান, একটা অ্যাপ্রোচ আছে যেটাকে আমরা বলি কমান্ড এন্ড কন্ট্রোল অ্যাপ্রোচ। তো কমান্ড এন্ড কন্ট্রোল অ্যাপ্রোচটা কি? যেমন আপনি যদি পরিবেশ আইন ভঙ্গ করেন আপনাকে জরিমানা দিতে হবে। তো বাংলাদেশে কি এই আইনটা আছে না ভাই? কি আছে কিনা বলেন? আছে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কি নাই বললেই চলে, কি তাই না? কম। জি। তো এখন এটাকে বলা হচ্ছে পৃথিবীতে কি প্রথম অ্যাপ্রোচ, যে কমান্ড এন্ড কন্ট্রোল অ্যাপ্রোচ। তোমরা হয় মানো, নাইলে কি দেবা, জরিমানা দিবা। আর 2 নম্বর অ্যাপ্রোচটা কি, যেটা উন্নত বিশ্বে অলরেডি চালু হয়ে গেছে। কি চালু হয়ে গেছে? ক্যাপ এন্ড ট্রেড। ক্যাপ এন্ড ট্রেডটা কি? যেমন ফর এক্সাম্পল, ইউরোপিয়ান কান্ট্রিজ হ্যাভ অপারেটেড এ ক্যাপ এন্ড ট্রেড প্রোগ্রাম সিন্স 2005. Several Chinese cities and provinces have laid carbon caps since 2013. And the government is working toward a national program. দেখেন 2005 সাল থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এটা ইমপ্লিমেন্ট করে ফেলছে। কিভাবে? যেমন ফর এক্সাম্পল, আপনার অলরেডি ঢাকা শহরের জন্য মনে করেন বাতাসে যদি বায়ুর মান মনে করেন কোনো কারণে যদি 100 থেকে 80-র নিচে কমে, মনে করেন 79.99 হয়ে গেছে, সাথে সাথে ওই এলাকার যত ফ্যাক্টরি আছে ঢাকা শহরে সব শাটডাউন। আবার যখন বায়ুর মান 80 হবে বা তার বেশি হবে, অটোমেটিক এটা কি হবে, ওপেন হয়ে যাবে। তাহলে এটা কি আমরা একটা মেকানিজম সৃষ্টি করলাম। কি ধরনের মেকানিজম? যে সবসময় বায়ুর মান কি থাকতে হবে, 80%। 80% যদি নিচে নামে সব বন্ধ, যত ফ্যাক্টরি আছে সব বন্ধ। আর যদি যখনই 80% হবে, সাথে সাথে আবার কি হবে, তারা ওপেন হয়ে যাবে। তখন এটাকে কি বলা হচ্ছে, ক্যাপ এন্ড ট্রেড। যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো 2005 সাল থেকে তাদের অলরেডি বাতাসের মানটা কি, অক্সিজেন ঠিকমতো আছে কিনা, বাতাস ঠিক আছে কিনা, এটা কম্পেয়ার করার জন্য বিভিন্ন সিটিতে বড় বড় টানেল তারা স্থাপন করে ফেলছে। এবং যখনই এই টানেলে বায়ুর মান যদি কখনো কোনো কারণে যদি ওই যে ক্যাপ বা যে লিমিট এটা যদি ক্রস করে, অটোমেটিক সব শাটডাউন, যতক্ষণ না পর্যন্ত আগের অবস্থায় ফিরে আসবে। এটাকে কি বলা হয়, মার্কেট মেকানিজমস। সবাইকে আমরা ক্লিয়ার? ক্যাপ এন্ড ট্রেডটা কি সবাইকে আমরা ক্লিয়ার ভাইরা? ক্লিয়ার ক্লিয়ার স্যার। এরপর যদি আপনারা দেখেন এই যে সোশ্যাল পিলারের ক্ষেত্রে দেখেন কি বলা হচ্ছে, আপনার ভিডিওটা দেখলে আমরা ক্লিয়ার হব। এবার বাংলাদেশে হবে বর্জ্য থেকে বিদ্যুৎ, এবং সেই বিদ্যুৎ যাবে মানুষের ঘরে ঘরে। ফেলে দেয়া আবর্জনা এবার হবে সম্পদ, উৎপাদন করা হবে বিদ্যুৎ। পৃথিবীর মাত্র কয়েকটি উন্নত দেশের মতো বাংলাদেশও হতে যাচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। সরেজমিনে ঘুরে তুলে ধরবো বাস্তব চিত্র। আমিনবাজার সেতু পেরিয়ে হেমায়েতপুরের দিকে এগোলে নাকে এসে লাগে দুর্গন্ধ। হাতের ডান পাশে দেখা মেলে বিশাল এলাকা জুড়ে আবর্জনার স্তূপ। সেখানে চিল শকুনের ওড়াউড়ি, কাক কুকুরের ঝগড়াও চোখে পড়ে। রাজধানী ঢাকার 2 সিটির কয়েক কোটি মানুষের বাসাবাড়ির বর্জ্য যেসব জায়গায় ঠিকানা খুঁজে পায়, তার অন্যতম একটি আমিনবাজার এলাকা। সেখানেই 30 একর বা 90 বিঘা জায়গার উপর গড়ে তোলা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র। এক সময় যে জায়গায় ছিল থই থই পানি, সেই জায়গা এখন বালু ফেলে সমান্তরাল করা হয়েছে, কারণ এখানে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই জায়গাটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং এই বিদ্যুৎ কেন্দ্রটির অংশীদারও উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও যুক্ত আছে এই প্রকল্পের সাথে। তবে মূল কাজটি করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন।
আগামী 20 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির অবকাঠামো কাজের উদ্বোধন করবেন। তবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়েছে বেশ আগেই। প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় বিঘার পর বিঘা এলাকায় বালি ফেলে সমান করার কাজ অনেকটাই হয়ে গেছে। গড়ে তোলা হয়েছে ক্যাম্প অফিস, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে চলছে কাজ। শ্রমিক প্রকৌশলীরা নিজ নিজ কাজে ব্যস্ত। মিক্সড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারণা পৃথিবীতে নতুন নয়। বর্জ্য থেকে চীন প্রতি বছর 1,18,645 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। যুক্তরাষ্ট্র প্রতি বছর 71,714 গিগাওয়াট, যুক্তরাজ্য 41,794 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বর্জ্য থেকে। এছাড়া ব্রাজিল, জাপান, ইতালি, থাইল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন সহ আরো অনেক দেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে। তবে সবার থেকে এগিয়ে আছে চীন। আমাদের প্রতিবেশী দেশ ভারতও বছরে 45,795 গিগাওয়াট বিদ্যুৎ এইসব বর্জ্য থেকে উৎপাদন করে থাকে। আমরাই শুধু পিছিয়ে আছি, অথচ আমাদের আবর্জনার অভাব নেই। দিনের পর দিন এসব বর্জ্য স্তূপ আকারে ফেলে রাখা হচ্ছে। এতে পরিবেশের দূষণ যেমন বাড়ছে, তেমনি নদী, খাল, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে তা সম্পদেও পরিণত করা যাচ্ছে না। তবে এবার বদলাবে পরিস্থিতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন 196.22 বর্গ কিলোমিটার। প্রতিদিন শুধু ডিএনসিসি এলাকা থেকে 3,500 টন বর্জ্য উৎপাদিত হয়। এখন থেকে এসব বর্জ্য আসবে এই বিদ্যুৎ কেন্দ্রে, কারণ প্রতিদিন এই প্ল্যান্টে প্রয়োজন হবে 3,000 টন বর্জ্য, যা থেকে দৈনিক উৎপাদন করা যাবে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তারপর সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হবে। প্রকল্পের শর্ত অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রতিদিন 3,000 টন বর্জ্য বিনামূল্যে সরবরাহ করবে উত্তর সিটি কর্পোরেশন। যদি কোনো কারণে তা সরবরাহ করতে না পারে, তাহলে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে প্রতিদিন $3,000 জরিমানা দেবে ডিএনসিসি। আর বর্জ্য সরবরাহ করার পরেও যদি চায়নার প্রতিষ্ঠানটি 42.5 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন করতে না পারে, তাহলে এই বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএনসিসি কে $3,000 জরিমানা দেবে। ভাই, যতটুকু দেখেছেন বলেন, এর ফলে আমাদের সোসাইটির জন্য কি ভালো হবে না খারাপ হবে বলেন তো দেখি। আমাদের সোসাইটির জন্য এটা ভালো হবে না খারাপ হবে? যদি মনে করেন আপনার এই যে আবর্জনা, এটা আমাদের জন্য কি এখন কি অ্যাসেট নাকি এটা ওয়েস্টেজ? কোনটা ওয়েস্টেজ স্যার, এখন ওয়েস্টেজ? আপনি কি জানেন জাপানে আপনার বিভিন্ন জায়গায় অনেক সময় পুলিশ কেস হয় কেন জানেন? আপনার পাশের বাসার ময়লা আরেকজন চুরি করে নিয়ে গেছে। কারণটা কি জানেন? কারণটা কি জানেন নাকি ভাই? তখন কারণ আপনার এই ময়লা গভর্নমেন্ট থেকে এসে প্রত্যেক ঘরে ঘরে ময়লা কিনে, বুঝতে পারছেন অবস্থাটা? তো এখন মনে করেন তার টাকার প্রয়োজন, সে এখন ময়লা, তার তেমন একটা ময়লা নাই, আবর্জনা নাই, সে এখন পাশের বাসার ময়লা চুরি করে নিয়ে গেছে। কারণটা কি? বেশি টাকা পাবে বলে। তো তখন আর কি হবে? কেউ কি ভাই ময়লা দেখবেন, বাংলাদেশে দেখবেন রাতের বেলা অন্ধকারে টুপুস করে দেখবে ময়লা ফেলায়, মানুষ দুধ দেয় না? কি দেয় কিনা বলেন ভাই? কি তখন কি এখন এই যে এই বাংলাদেশে যদি এরকম 15-20টা বিদ্যুৎ কেন্দ্র হয়ে যায় যেখানে কি হবে, ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে, তাইলে কি ময়লা কি আর তখন কি ওয়েস্টেজ থাকবে না? এটা অ্যাসেট হবে। অ্যাসেট হবে। এবং এর ফলে কি হবে? সমাজ যেমন ভালো হবে, সমাজের মানুষ যেমন সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, এনভায়রনমেন্ট বলেন, ইকোনমিক্যালি বলেন, সব দিক থেকে কি আমাদের জন্য ভালো হবে না? জি স্যার। কি বুঝতে পারছেন ব্যাপারটা? এরপরে দেখেন আপনি এনভায়রনমেন্টাল পিলার খেয়াল করেন। কঠিন পয়ঃবর্জ্য পোড়ানো এবং শোকানোর এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে রোটারি ক্লিন টেকনোলজি। 20% ময়শ্চারটাকে পরে আমরা এই রোটারি ক্লিনে সেটাকে
বার্ন করার পরে 0% ময়েশ্চার করে ফেলতেছে। বিশেষ প্রয়োজনে মেইনটেনেন্সের জন্য কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য যদি এই কাজটা কোনো একটা অংশ কাজ করতে হয় সেই সময় এই অংশটা চালু বন্ধ করে এই অংশটা চালু। ওয়াসা বলছে প্রতিদিন এরকম ২৫০০ লিটার পয়ঃবর্জ্য তৈরি হচ্ছে এই শহরে, কিন্তু ২ কোটি মানুষের প্রতিদিন তৈরি করা টনকে টন এই বর্জ্য যায় কোথায়? ৮০% এলাকার পয়ঃবর্জ্য নিষ্কাশনের জন্য নেই সুনির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা। নগরীর লাইফলাইন খ্যাত এই খালগুলো শহরবাসীর তৃষ্ণা মেটাতে চারপাশে বয়ে চলা জলাধারগুলোতে প্রতিনিয়ত মিশছে দূষিত এই জঞ্জাল। ফলে নিষ্প্রাণ হচ্ছে নদীগুলো, প্রকৃতি হারাচ্ছে বৈচিত্র্য, বিরক্তিময় শহর রূপ নিচ্ছে দূষণ আর অবাসযোগ্য এক নগরীতে। ঢাকা শহরকে আধুনিক এবং বাসযোগ্য করতে এবার নতুন প্রজন্মের পয়ঃবর্জ্য সংস্কার যুগে প্রবেশ করল বাংলাদেশ। যুক্ত হয়েছি দাসের কান্দি সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে। বলা হচ্ছে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট শুধু ড্রেন থেকে আসা পানিকে বিশুদ্ধ করা নয়, এখানে পাওয়া সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্যকে বাণিজ্যিকভাবে সিমেন্ট তৈরি এসেও রূপান্তর করা হয়। চলুন দেখি। ওয়াসার এই সোয়ারেজ প্ল্যান্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি প্রতিদিন ৫০ কোটি লিটার পয়ঃবর্জ্যকে শোধন করতে পারে। এই হিসাবে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পয় শোধনাগার, কারণ এর আগে নারায়ণগঞ্জের পাগলায় স্থাপিত দেশের প্রথম শোধনাগারের সক্ষমতা মাত্র ১২ কোটি লিটার। নির্মাণকারী চীনা ঠিকাদার এবং ওয়াসা দুই পক্ষই বলছে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এমন সক্ষমতার পয় শোধনাগার ভারত কিংবা ভিয়েতনামেও নেই। সেই হিসেবে এটি দক্ষিণ এশিয়াতেও বৃহত্তম। কিন্তু এখানে শোধনের কাজটি হয় কিভাবে? প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এর জন্য আছে মোট ৮টি ধাপ। মানুষের যে টয়লেট আমরা ইউজ করি সেটা কিছু ওয়েস্ট আছে, সেটা মিশ্রিত যে পানিটাই বলে ওয়েস্টটা বা পয়ঃবর্জ্য বলে, এই পয়ঃবর্জ্যটাই এখানে আইনা আমরা ট্রিটমেন্ট করতেছি, তার ফলে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। মূলত শহরে বর্জ্য থেকে কঠিন বর্জ্য আলাদা করার পর দূষিত পানিকে শোধন করা হয় ৬টি ধাপে এবং কঠিন বর্জ্যকে ফ্লাই অ্যাশে রূপান্তরের জন্য রয়েছে আরো ২টি ধাপ। মূলত হাতিরঝিলের রামপুরা প্রান্ত থেকে শুরু হয় পয়ঃশোধনের প্রাথমিক কর্মযজ্ঞ। ওয়াসা বলছে সার্ভিস সোয়ারেজ লাইনের মাধ্যমে শহরের গুলশান, বনানী, বাড়িধারা ডিওএইচএস, বসুন্ধরা, আফতাবনগর, বাড্ডা, মগবাজার, নিকেতন, কলাবাগান এবং হাতিরঝিলের সঙ্গে সম্পৃক্ত এলাকা থেকে আসা পয়ঃবর্জ্য এখানে ৮টি পাম্পের মাধ্যমে উত্তোলন করা হয়, যেগুলো বৃহৎ ব্যাসার্ধের প্রায় ৫ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নিয়ে আসা হয় এই ইনলেট পাম্পিং স্টেশনে। এখানে পানির সঙ্গে ভেসে আসা কঠিন বর্জ্যকে আলাদা করা হয়। পয়ঃবর্জ্য থেকে কঠিন বর্জ্য এবং পানিকে আলাদা করার পরই পানির বর্জ্য শোধনের মূল কাজটি শুরু হয়। এখন রয়েছি এসএসটি বা সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক এলাকায়। এখানে মূলত নদীতে ছেড়ে দেওয়ার মতো এমন স্বচ্ছ পানি পাওয়া যায়। তবে এর আগেও রয়েছে আরো ২টি ধাপ। এর আগের ধাপগুলোতে প্রাইমারি সেডিমেন্টেশন এবং অ্যানারোবিক অ্যানোক্সিক অক্সিক ধাপ বলছে নির্মাণ কোম্পানিগুলো। এগুলো মূলত বারবার পানিতে থাকা দ্রবীভূত কঠিন পদার্থ, গ্যাস, ফসফেটের মতো উপাদানকে ক্রমাগত ছেঁকে আলাদা করার পদ্ধতি। ওয়াসা কর্তৃপক্ষ বলছে প্রতিটি স্থাপনার এখানে জোড়া বা সেট করা হয়েছে, তাই একটিতে যদি কোনোভাবে যান্ত্রিক ত্রুটিও ধরা পড়ে অপরটি চালু রেখে চালিয়ে নেওয়া যাবে কাজ। সেই হিসেবে সপ্তাহে প্রতিদিন এবং ২৪ ঘন্টায় চালু থাকবে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট। বিশেষ প্রয়োজনে মেইনটেনেন্সের জন্য কোনো ধরনের অ্যাক্সিডেন্টের জন্য যদি এই কাজটা কোনো একটা অংশ কাজ করতে হয় তাহলে সেই সময় এই অংশটা চালু বন্ধ করে এই অংশটা চালু করা হয়। এগুলো বিশেষ কোনো মুহূর্তে, কিন্তু আমরা সবসময় পুরো কাজ চালু করি। পয়ঃশোধনের ৫ম ধাপে আছে আলট্রাভায়োলেট রশ্মির সাহায্যে শোধিত পানিকে আবারও জীবাণুমুক্ত করার কার্যক্রম। আর এর মাধ্যমে চূড়ান্তভাবে প্রকৃতিতে ছেড়ে দেবার মতো বিশুদ্ধতা অর্জন করে এই পানি। বর্জ্য থেকে পাওয়া পানি কতটা শোধন হচ্ছে তা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করা হয় এই শোধনাগারে। আর এর জন্য একটি স্যাম্পলিং চেম্বার বা নমুনা পরীক্ষার ট্যাঙ্ক রয়েছে। এর নাম ইএসসি বা এফ্লুয়েন্ট স্যাম্পলিং চেম্বার। কিন্তু এখান থেকে পাওয়া কঠিন বর্জ্যকে ফ্লাই অ্যাশে পরিণত করা হয় কিভাবে? চলুন দেখি। কঠিন পয়ঃবর্জ্য পোড়ানো এবং শুকানোর এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে
রোটারি ক্লিন টেকনোলজি। এইখানে যখন কঠিন বর্জ্য ঢোকে তখন সেটার আর্দ্রতা থাকে প্রায় ৭৮% এবং প্রক্রিয়া শেষে এটি 0% আর্দ্রতা বিশিষ্ট ফ্লাই অ্যাশে পরিণত হয়। এবং এর সবশেষ কাজটি হয় এই রোটারি ক্লিনের বড় বড় এই ট্যাঙ্কগুলোতে, যেটির ভেতর প্রায় ৮৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ৬৫০ ডিগ্রি টেম্পারেচারে শুকাচ্ছি। শুকানোর পরে সেটাকে আমরা 20%, 78% ময়েশ্চারটাকে 20% করে নিয়ে আসতেছি। ওই 20% ময়েশ্চারটাকে পরে আমরা এই রোটারি ক্লিনে সেটাকে বার্ন করার পরে 0% ময়েশ্চার করে ফেলতেছি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, একদম হালনাগাদ প্রযুক্তিতে তৈরি এই ট্রিটমেন্ট প্ল্যান্টের কারণে পরিবেশের ক্ষতি প্রায় শূন্যের কোঠায়। যেই যে বর্জ্যগুলোকে আমরা ডাইভার্ট করেছিলাম ওই খালে পড়তে না দেওয়ার জন্য, সেই সমস্ত বর্জ্যগুলো এখানে আসছে, যেটা 500 mld বা 450 mld বেশি। কাজে এই হলো আমাদের এই ক্যাচমেন্ট এরিয়া। আচ্ছা, যখন আমাদের পাগলা হয়ে যাবে এবং রায়ের বাজার হয়ে যাবে, তখন পাগলার সাইডের থেকে আমরা এখন যেগুলা ডাইভার্ট করে নিয়ে আসছি ওইটার এইগুলা ডাইভার্সন থাকবে না, ওগুলো সরাসরি পাগলাতে চলে যাবে। আর ধানমন্ডিতে যখন রায়ের বাজার হয়ে যাবে তখন রায়ের বাজারে যেটা আমরা এখানে ডাইভার্সন এরিয়া, রায়ের বাজার মানে ধানমন্ডি এলাকায় আমরা ডাইভার্সনে নিয়ে আসছি, সেই ডাইভার্সনে আর আনবো না, ওটা তখন রায়ের বাজারে চলে যাবে। তখন এই সাইডের গুলশান মনানি, তখন গুলশান মনানিকে আরো বৃদ্ধি করে আমাদের যে গুলশান মনানি ক্যাচমেন্ট এরিয়ার জন্য আলাদা একটা নেটওয়ার্ক করে তখন গুলশান মনানিগুলো সব এখানে নিয়ে আসবো, হাতে দিলে কোনো কিছুই যাবে না। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বৃহৎ এই ট্রিটমেন্ট। কি ভাইরা দেখছেন তো, এর ফলে আপনার পরিবেশের জন্য কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভাইরা? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, ভালো হচ্ছে স্যার, ভালো হচ্ছে। এবং এই যে দেখেন আপনার এই যে যদি এখানে তো মাত্র একটা চালু করতে পারছে, যার নিয়ে বাকিগুলা কি পর্যায়ে আছে, বাকি আরো যে দুইটা, একটা পাগলা একটা হচ্ছে রায়ের বাজারে যদি হয়ে যায়, তাহলে ঢাকা শহরে যে আপনাদের পানির যে দূষণ বা পানির যে কোয়ালিটি, এটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়বে কিন্তু। তো এখন জানি না বাকি দুটো কি অবস্থা, এবং এটা কিন্তু অত্যন্ত আধুনিক একটা প্রযুক্তি এবং এটা পৃথিবীর অনেক দেশে এটা প্রচলিত আছে। যেমন ইউকেতে আপনার একটা নদী হচ্ছে ট্যামস রিভার, লন্ডনে সবাই তো নাম শুনেছেন না, লন্ডনের ট্যামস রিভার নাম শুনেছেন ভাইরা? লন্ডনের ট্যামস রিভার, এটা ওয়ান অফ দ্য মানে মোস্ট প্রমিনেন্ট রিভার ইন দ্য ইউকে। তো এই ট্যামস রিভার কিন্তু একসময় আপনার বুড়িগঙ্গার থেকেও বেশি দূষিত ছিল। তারা কিন্তু এই যে এই চেম্বার গুলো স্থাপন করে করে এটাকে কিন্তু এখন পুরোপুরি একটা বিশুদ্ধ পানি নদীতে রূপান্তরিত করেছে কিন্তু। তো এরপর যদি আমরা দেখি এখানে এই যে আমরা যদি খেয়াল করে দেখি ইনভেন্টরি, তো এখন বলা হচ্ছে যে রিডিউস হার্মফুল ইনভেন্টরি, আনলক আনইউজড ভ্যালু। এখন এই যে আপনারা বলেন, এই যে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখলাম বা যে ব্যাপারগুলো দেখলাম, আর ভিডিও আর দেখিয়ে সময় নষ্ট করবো না, এই যে আপনার ধরেন ওয়েস্ট কমে যাচ্ছে, ময়লা পানি বিশুদ্ধ হচ্ছে, আপনার যে শক্ত যে জৈব বা ময়লা, এটাকে ফ্লাই অ্যাশ কি কাজে লাগে ভাই বলতো দেখি? ফ্লাই অ্যাশ কি করতে লাগে ভাই? সিমেন্ট ফ্যাক্টরিতে লাগে, সিমেন্ট তৈরি করতে লাগে। তাহলে এই যে আপনার যে হার্মফুল যে ইনভেন্টরি, এটা কি কমতেছে না? জি স্যার। এরপর দেখেন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অলরেডি আপনারা তো মনে হয় এই বিজ্ঞাপনটা দেখেছেন, এই নিউজটা আমার যতটুকু মনে পড়ে। আপনার নাম কি যেন? মোহাম্মদ আরশাদুল্লাহ। বাড়ি কোথায়? দেশের বাড়ি চিটাগাং, বর্তমান বাড়ি হলো হাসনাবাদ, কেরানীগঞ্জ। পানির অবস্থা হচ্ছে আয়না, ফ্যান,
আর প্যারাসল রোজ বেড়ায় পাখি পাখি তো আসলে একটা আইডিয়া আছে। আর এটা কি সাউন্ড বক্স সোলার মেশিন ব্যাটারি চার্জ ডাবল ব্যাটারি মোবাইল ব্যাটারি ডাবল ব্যাটারি আছে কি নাই? আমি আছি মনির ভাই। আপনারা যারা এই যে আপনারা যে ট্রান্সপোর্টেশনের যে নিউজটা আপনারা দেখেছেন, এখানে আপনারা দেখেন একটা গাড়ি, তার ভিতরে আপনার গাছ বলেন, আপনার পাখি বলেন, আপনার পানি বলেন, এবং পাশাপাশি একটা সোলার প্যানেল আছে যেখানে মোবাইল পর্যন্ত চার্জ দেওয়া যায়, এবং ওইটার থেকে পাখা মানে আপনার ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, একটা ছোট্ট ফ্যান। তাহলে এই যে একটা ট্রান্সপোর্টেশন, এটাকে কি আমরা সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন বলতে পারি না? এখন প্রশ্নটা হচ্ছে সাপ্লাই চেনের ক্ষেত্রে সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনটা কি? এখন আপনারা বলেন সাপ্লাই চেনের ক্ষেত্রে আপনার সাপ্লায়ারের কাছ থেকে যখন র মেটেরিয়ালস কালেক্ট করে প্রডিউসার, আবার প্রডিউসারের কাছ থেকে যখন র মেটেরিয়ালস ফিনিশড হয়ে আপনার এটা ওয়্যার হাউসে ট্রান্সফার করা হয় বা এটা ডেলিভারি দেওয়া হয়, তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সপোর্টেশনের প্রয়োজন। তো এই প্রত্যেকটা ট্রান্সপোর্টেশন যদি আপনার সাস্টেনেবল হয় বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়, তাহলে আপনার টোটাল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটাকে আমরা কি বলতে পারবো? আমরা কি সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন বা সাস্টেনেবল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে পারবো না? কি সবাই কি বুঝতে পারছেন? তাহলে দেখেন সিএনজি অটো রিক্সা কিন্তু সবাই চালায়, কিন্তু এই প্রোডাক্টটা, এই অটো রিক্সাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা যে এই ট্রান্সপোর্টেশনটাকে আমরা কি বলতে বাধ্য? আমরা বলতে বাধ্য যে এটা একটা সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন। কি সবাইকে আমরা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে সোর্সিং এর ক্ষেত্রে দেখেন একটা কথা আপনার মাথায় রাখতে হবে, যে ওই যে প্রথম যে বিজ্ঞাপনটা আজকে দেখেছিলাম, যে আপনার ওই যে আপনার একজন গার্মেন্টসের মালিক, উনি কি বলছেন যে উনি ওনার জায়গার 60% ফাঁকা রাখছে। কেন? আপনার গাছপালা এবং কি স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার, স্লাইডগুলো দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে এখন? না, এখন কি দেখা যাচ্ছে? খালি ভিডিও দেখা যাচ্ছে স্যার। আগের স্লাইডগুলো আমরা দেখতে পারি না স্যার, শুধু ভিডিও দেখছি স্যার। তাহলে আপনারা এতক্ষণ পরে যদি বলেন এটা হবে? যাক, ভিডিওটাই আজকে জরুরি, স্লাইডটা খুব বেশি জরুরি না। এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে তো স্যার। এখন দেখেন এই যে সোর্সিং এর ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে, যে আপনার একটু আগে দেখবেন, আপনার যে প্রথম যে বিজ্ঞাপনটা দেখেছিলাম, সেই বিজ্ঞাপনে আমরা এক ভদ্রলোক বলেছিল যে আপনি যদি সাস্টেনেবল ফ্যাক্টরি করেন বা গ্রিন ফ্যাক্টরি করেন বা গ্লোবাল ফ্যাক্টরি করেন, আপনার প্রোডাক্টের প্রাইস বেশি হবে, কিন্তু আপনার প্রোডাক্টের কি থাকবে? অর্ডার থাকবে, এবং আপনি যে সাস্টেনেবল প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, আপনার খরচটা বেশি, আপনার সাহস করে বেশি টাকা চাইতে হবে। এখন একই রকম ভাবে যদি আপনি চিন্তা করেন, ওনার ফ্যাক্টরিতে একজন বায়ার, উনি মনে মনে ঠিক করছে আরেক জায়গায় অর্ডার দিবে, যখন ওই ফ্যাক্টরিতে আসছে, এসে তার এত ভালো লেগে গেছে, সে তার চেয়ে 2% বেশি দামে তার ফ্যাক্টরিতে অর্ডারটা দিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে উনি যে সোর্সিংটা করলো, এই সোর্সিংটাকে আমরা কি বলবো? সাস্টেনেবল সোর্সিং। এবং শুধুমাত্র তাই না, উনি 2% বেশি দামে দিচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে উনি যখন প্রোডাক্টটা সেল করবে, ওই প্রোডাক্টের গায়ে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে যে এই প্রোডাক্টটা যেখান থেকে নেওয়া হয়েছে ওই ফ্যাক্টরিটা কি একটা সাস্টেনেবল ফ্যাক্টরি, এবং এই প্রোডাক্টটা কি একটা সাস্টেনেবল প্রোডাক্ট কিন্তু। তো এখন এখানে সে কথাটা বলা হচ্ছে, আমরা সবাই যদি ওই দোকান থেকে প্রোডাক্ট কিনি, আমরা সবাই যদি ওই ধরনের গাড়িতে চলাচল করি, আমরা সবাই শুধু ওই ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, ওই ধরনের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনি যারা কিনা সাস্টেনেবল, তাহলে পৃথিবীতে কি কোনো ধরনের ফ্যাক্টরি, ট্রান্সপোর্টেশন বা বিজনেস কি থাকবে আনসাস্টেনেবল? কি সম্ভব? তাহলে এই ক্ষেত্রে আমাদের দায়িত্বটা কি? সোর্সিংটা করতে হবে কোথা থেকে? যেখানে আমরা কি পাবো? সাস্টেনেবল সলিউশন পাবো। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি হোয়াট শুড আই মিন? সবাইকে আমরা ক্লিয়ার? আচ্ছা, তো এরপর যদি আমরা খেয়াল করে দেখি ইনফরমেশন, তো এখন দেখেন এই যে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু ইমপ্রুভ সাপ্লাই চেইন সাস্টেনেবিলিটি, এই যে আজকের যে ক্লাসটা আমরা নিলাম, এখন পর্যন্ত যতগুলো জিনিস আমরা দেখাইলাম, এই যে বাংলাদেশে যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ